তাহলে এরপরে দ্বিতীয় যে একটা প্যাসেজ তুলছে এখানে, সে প্যাসেজটা হচ্ছে যেমন উইল ইউ কাম টু আওয়ার হাউস টুমরো, উইল ইউ কাম টু আওয়ার হাউস টুমরো, আই আস্ক দ্য বয়, উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশনস দেন, আই সেড আই উইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস, থ্যাংক ইউ সো মাচ, হি রিপ্লাইড। এখানে দুইটা ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি এবং সেই একজন বালক। তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের আছে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেখানে উইল দ্বারা প্রশ্ন করা আছে। তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল ইউ কাম টু আওয়ার হাউস টুমরো। তাহলে আমরা প্রথমটা দিয়ে শুরু করব, আই আস্ক দ্য বয়, তাহলে প্রশ্ন হচ্ছে আই আস্কড দ্য বয় ইফ, যেহেতু উইল দেওয়া ইফ, তাহলে ইউ যে কাক ধরবে, অবজেক্ট করে ধরবে, তার মানে বয়, বয়ের অবজেক্ট হলো বা প্রোনাউন হলো হি, তাহলে হি এর হলো, তাহলে সাবজেক্ট হয়ে যাবে হি, হি, তাহলে উইলের পাস্ট ফর্ম হলো উড, হি উড, ইফ হি উড কাম টু আওয়ার হাউস, মানে আওয়ার জায়গাকে ধরবে, বয়কে, আই আস্ক দ্য বয়, তাহলে আওয়ার হাউস মানে এটাকে ধরলো আওয়ার হাউস, আইকে ধরবে, তার মানে আওয়ার হাউস, তাহলে মানে মাই হাউস, পজিটিভ ফর্ম, আয়ের পজিটিভ ফর্ম হলো মাই, তাহলে ইফ হি উড কাম টু মাই হাউস, মাই হাউস টুমরো মানে দ্য ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে গেল। এরপরে উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, আই সেড আই উইল বি হ্যাপি, তারপরে আবার এই বলছে, মানে আমি বলছি, কি বলছি, যে উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, তার মানে হি also said that উই ক্যান মানে কি, একজন না তো দুইজন মিলে, তার মানে আই এবং হি দুজন মিলে, তাহলে দে কুড ক্যান এ পাস্ট ফর্ম কুড, দে কুড ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, এই পর্যন্ত এটা থেকে গেল। আই সেড, আমি বললাম, হ্যাঁ, তারপরে আই উইল বি ভেরি হ্যাপি, আই সেড মানে আমি বললাম, তার মানে I also said that I asked the boy, we can discuss the terms and conditions, then I said, sorry ওটা তো তাহলে I also said that এখানে তাহলে দুইজনে, তাহলে উই কুড ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন, দেন আই সেড আই উইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস, তাহলে বলছে কে, আই উইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস। এখন সে বলছে আই উইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস, তাহলে কে বললো ওটা, আই বলছে উইল ইউ কাম টু আওয়ার হাউস টুমরো, আই আস্ক দ্য বয়, উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, তার বলছে যে হ্যাঁ, আই সেড আমি বললাম, আই উইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস, তাহলে সে বলছে কি, তার মানে সেই সেড দ্যাট আই উইল বি, তার মানে কি, হি উড বি ভেরি হ্যাপি টু মিট ইউ, তার মানে কি, টু মিট হিম অ্যাট ইউর হাউস, মানে অ্যাট হিজ হাউস, থ্যাংক ইউ সো মাচ।
হি রিপ্লাইড মানে তাহলে এখানে কি এলো, হি থ্যাঙ্কড হিম ভেরি মাচ, হি থ্যাঙ্কড হিম ভেরি মাচ, হি থ্যাঙ্কড হিম ভেরি মাচ। এই তো এভাবে লিখলে হয়ে যাবে। তো ঠিক আছে, এটা নিয়ে আমি আবার পরের ক্লাসে আমি এটা নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আরও আলোচনা করব। থ্যাংক ইউ, থ্যাংকস অল দ্য লার্নার্স। আজকের মতো এখানে শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশন কি? ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন হচ্ছে দুই প্রকার। এই একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো এই ন্যারেশনটা ক্লাস 8 থেকে এইচএসসি লেভেল পর্যন্ত আসে, প্যাসেজ ন্যারেশন আকারে আসে, পরীক্ষা আসে প্যাসেজ ন্যারেশন। তো প্যাসেজ ন্যারেশন জানার আগে আমাদেরকে প্রথমে এই সিঙ্গেল যে সেন্টেন্সের ন্যারেশনগুলো জানতে হবে। এটা জানলে তারপরে প্যাসেজ ন্যারেশন করতে সুবিধা হবে। তো শুরু করা যাক যে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করতে হয়। ডাইরেক্ট ন্যারেশন যেমন হি said to me I am ill। এখানে যদি দেখি তাহলে এই যে সেটটা, এই ভার্বটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা। আর ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হলো রিপোর্টেড স্পিচ। এখন যদি কোনো সেন্টেন্সের এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, ধরলাম যে এটা যদি এইভাবে থাকে, হি সেজ টু মি আই অ্যাম ইল। আবার ইউ উইল সে টু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এটার যদি এখানে প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। আর এখানে যদি পাস্ট টেন্স থাকে তখন এটাতে টেন্সে এবং পার্সন উভয়েরই পরিবর্তন হবে। তাহলে প্রথমে যদি আমরা দেখি এটাতে প্রথম সেন্টেন্সটাতে হি সেড টু মি, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার সময় আমাদেরকে ইনভার্টেড কমা তুলে দেয়, সেখানে একটা দ্যাট বসাতে হয়। আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কি লিখব? হি সেড টু মি, তাহলে দ্যাট। এখানে আছেটা কি? ফার্স্ট পারসন। যদি এখানে ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা গিয়ে এই রিপোর্টিং ভার্বযুক্ত সেন্টেন্সের যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টের সাথে সেই সাবজেক্টকে ফলো করবে। তার মানে এখান থেকে এই সাবজেক্ট হচ্ছে হি, এই হিকে ফলো করবে। তাহলে এখানে কী হলো? হি সেড টু মি দ্যাট, আই যে এটাকে ধরলো, কাকে ধরলো? হিকে। তাহলে হি মানে কি? এই হি সাবজেক্টটা এখানে বসবে। তাহলে হি সেড টু মি দ্যাট হি এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইন্ডিফিনিট। হি ওয়াজ ইল। এই তো এখন এখানে আছে প্রেজেন্ট রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকলে তো এটার কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেজ টু মি দ্যাট, শুধু পার্সনের পরিবর্তন। তাহলে আই যে কাকে ধরবে? হিকে ধরবে। তাহলে তাহলে যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের পরিবর্তন হবে না, তাহলে এটা হি ইজ ইল হয়ে থাকে গেল, হি ইজ ইল। তাহলে আমাদেরকে জানতে হবে যে কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় যদি
পাস্ট থাকে, সরি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট যদি থাকে রিপোর্টিং এর মধ্যে, তাহলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তারপরে প্রেজেন্ট পারফেক্ট থাকলে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এতে গেল। তারপরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তারপরে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্টই হবে, কোনো পরিবর্তন হবে না। আর যদি ফিউচার টেন্সে থাকে, ফিউচার সমান ফিউচার ইন দ্য পাস্ট, তার মানে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, এভাবে পরিবর্তন হবে। এখন আমরা প্রথমে শুরু করব অ্যাসারেটিভ সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্স হচ্ছে কি? বর্ণনামূলক সেন্টেন্স। অ্যাসারেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা করব। অ্যাসারেটিভ সেন্টেন্স যেমন করিম said to his mother, I went to school. তাহলে এখানে করিমটা হলো, এখানে এই রিপোর্টিংভাবে করিম সাবজেক্ট, এখানে আইটা হলো সাবজেক্ট। তাহলে আমরা যদি এটাকে ইনডাইরেক্ট পিস করি তাহলে কি হবে? করিম said to his mother that, আই যা কাকে ধরবে? আই গিয়ে ধরবে করিমকে। তাহলে করিম এখানে নাউন আছে, এখানে নাউন বসলো, তাহলে এই নাউন আর এখানে বসানোর দরকার নাই। করিমের প্রোনাউন হলো কি? হি। এটা কি টেন্স আছে? এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট থাকলে তাহলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে কি হবে? হি হ্যাড গন টু স্কুল। এই তো। এরপরে যেমন এটা লিখি, হি সেড টু মি, আগের এই সেন্টেন্স, হি সেড টু মি আই ওয়াজ ইল। এখানে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি সেড টু মি দ্যাট, আই গে কাক ধরবে? হিকে। তাহলে এখানে কি হলো? হি। তাহলে হ্যাড। এখন ওই ওয়াজের তো পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। ওয়াজটা কার থেকে তৈরি? ওয়াজটা বি থেকে আসছে, বি। তাহলে এই বি ভিত্তি
এই বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম করা লাগবে। তাহলে হি হ্যাড, তাহলে এখানে কী হবে বিন, হি হ্যাড বিন ইল। এই তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আরও দু একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। She said to me, you are a fool. এখানে এতক্ষণ আমরা করলাম, এখানে এটা ছিল কি ফার্স্ট পারসন গেলে এই সাবজেক্টকে ধরলো, আর যদি এখানে সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসন সাবজেক্ট হিসাবে থাক, অবজেক্ট হিসাবে থাক, পজিটিভ কেস হিসাবে থাক, সেটা গিয়ে এই যে সেন্টেন্স আছে, এই রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে সেই অবজেক্টকে ফলো করবে, সাবজেক্টকে নয়। কাকে? অবজেক্টকে ফলো করবে। তাহলে এখানে আমরা যদি এটা লিখি সি, আমরা এখানে টোল্ডও লিখতে পারি, সেট টু লিখতে পারি। টোল্ড লিখলে টু লেখার দরকার না, যেমন সি টোল্ড মি দ্যাট ইউ আর এ ফুল। তার মানে এটা যা কাকে ধরবে, এটাকে ধরবে। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট অবস্থায় আছে ইউ। তাহলে মেয়ের সাবজেক্ট কি? মেয়ের সাবজেক্ট হচ্ছে আই। তাহলে এখানে নিয়ে আসলাম আই। তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হবে কি আই ওয়াজ এ ফুল। এই তো এটা গেল হচ্ছে সেকেন্ড পারসন থাকলে এইভাবে করতে হবে। দ্য টিচার, যেমন দ্য টিচার asked the boy, you are, but you have done your homework. You have done your হোমওয়ার্ক। তাহলে ইউ হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক, এখানে দ্য টিচার আস্কস দ্য বয়, যা আছে তাই রেখে দিলাম। দ্য টিচার আস্কড দ্য বয় দ্যাট, দ্যাট বসবে। তাহলে ইউ হ্যাভ মানে কি? এটা কাকে যে ধরবে? এটা যে ধরবে এটাকে বয়কে। তাহলে বয় হলো সাবজেক্ট, এটা তো নাউন আছে, প্রোনাউন করলে সাবজেক্ট, নাউন প্রোনাউন করলে কি হয়? হি হয়। আস্ক দ্য বয় দ্যাট হি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স। দ্যাট হি হ্যাড ডান ইউর হোমওয়ার্ক। তাহলে ইউর মানে এটা পজিটিভ আছে, এই পজিটিভ এটাতে যে ধরবে, এটার হলো সাবজেক্ট ফর্ম হলো হি, প্রোনাউন করলে পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, পজিটিভ ফর্ম হলো হিজ। তাহলে ডান হিজ এখানে হবে, ডান হিজ হোম ওয়ার্ক। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক। এই সেন্টেন্সে কোনো কাউকে কিছু প্রশ্ন করা হয়। তো প্রশ্ন করার দুইটা ধরন আছে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে যেমন হি said to me, do you know me? Do you know me? তুমি কি আমাকে চিনো?
এখন এই সেন্টেন্সটাতে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্নবোধক চিহ্ন যখন করা হয়, প্রশ্ন যখন করা হয়, প্রশ্নবোধক যে সেন্টেন্সটা হয় তখন সেখানে ডু বা ডাজ এগুলো দিয়ে সাবজেক্টের আগে এসব বসে, এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো বসে, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো বসে এখানে প্রশ্ন করা হয় ডু ডাজ এগুলো দ্বারা। তাহলে এখানে যদি সেকেন্ড পারসন হয় তাহলে ডু দ্বারা প্রশ্ন করা হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় সেখানে ডাজ দ্বারা প্রশ্ন করা হয়। এখানে ডু দ্বারা প্রশ্ন করা হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে আমাদের পরিবর্তন করার সময় যখন ইনডাইরেক্ট নেশন যখন করবো তখন আমাদের এই ডু এর কোনো ভ্যালু নাই, ডু এর কোনো মান নাই। ডু ওটা আমরা জাস্ট এটা ধরে নেব এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ডু এর কোনো পরিবর্তন হবে না, শুধু এইটুকুর পরিবর্তন করলে হয়ে যাবে। তাহলে এটাকে প্রশ্নবোধক যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে যে এখানে আছে রিপোর্টিং ভার্বে সেট আছে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ব্যবহার করব আস্কড। যেমন হি আস্কড মি। এখন আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে কী লিখলাম, দ্যাট বা দ্যাট লিখলাম, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের লিখতে হবে হয় ইফ অথবা ওয়েদার। ওটা লেখার দরকার নাই, আমরা ইফ ব্যবহার করব। ডব্লিউএইচ কোশ্চেন যদি থাকে তাহলে ডব্লিউএইচ দ্বারা যদি কোশ্চেন করে থাকে তাহলে ডব্লিউএইচ কোশ্চেনই বসবে, কিন্তু যদি না থাকে তাহলে এই যে এগুলো দ্বারা প্রাইমারি অক্সিলারি ভার্ব বা ভার্ব যদি প্রশ্ন করা থাকে তাহলে সেখানে আমরা ইফ ব্যবহার করব। যেমন হি আস্কড মি, ইফ, তাহলে এটা সেকেন্ড পারসন হচ্ছে, তাহলে কাকে ধরবে, মিকে ধরবে, মি। তাহলে মি এর সাবজেক্ট কি, আই। আর এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে তাকে পাস্ট ইনডিফিনিট করা লাগবে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস মূল ভার্বে পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আমরা যা পেলাম কি, আই। নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ, আই নিউ মি মানে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন যে কাকে ধরবে, এটাকে ধরবে। এখানে কি ফর্মে আছে, অবজেক্ট ফর্মেটে এটা অবজেক্ট আছে। তাহলে এই হিয়ার অবজেক্ট কি, হিম, তাহলে আই নিউ হিম। এই তো এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডব্লিউএইচ কোশ্চেন ছাড়া। যেমন হি সেড টু মি হ্যাভ ইউ টেকেন ইউর মিল। তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হবে, আমাদের পাস্ট পারফেক্ট করা লাগবে। তাহলে এখানে আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে কি লিখব, হি আস্কড মি ইফ। এখানে সাবজেক্ট কি আছে, ইউ আছে, তাহলে ইউ গিয়ে কাকে ধরবে, এটাকে ধরবে। তাহলে এখানে সাবজেক্ট ইউ আছে, মি এর সাবজেক্ট কী হবে, আই। আই হলো প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে এখানে হ্যাড হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মূল ভার্ব এটা পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেনই আছে, টেকেন বসাবো। ইওর মিল মানে কি, এই মিকে যে ধরবে, তাহলে ইওর মিল। তাহলে ইওর এই মেয়ের হলো পজিটিভ ফর্ম কী হবে, মেয়ের পজিটিভ ফর্ম হচ্ছে মাই। তাহলে আই হ্যাড টেকেন মাই মিল। এই তো এখন আমরা যাব ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন যদি করা হয় তাহলে কি হয়। ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা যদি প্রশ্ন করা হয়, যেমন হি সেড টু মি হোয়াট ইজ ইয়োর ফাদার। হি আস্কড হোয়াট ইজ ইয়োর ফাদার, মানে সে জিজ্ঞেস করলো তোমার পিতা কি করেন, মানে তোমার পিতা কি কাজ করে, তার পেশা সম্পর্কে জানতে চাও। এটা এই তো ডব্লিউএইচ মানে হু, হোয়াট, হুইচ, হোয়েন
আর এগুলো দ্বারা যেটা প্রশ্ন করা হয় হাউ, এটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে এখানে ডব্লিউএইচ হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়েছে যে হোয়াট ইজ ইউর ফাদার, তোমার পিতা কি করেন। এখন আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করি তাহলে ইফ ব্যবহার করব না, এই যে এটা আছে যেমন এটা আমরা লিখব হি আস্কড মি, তাহলে ইফের এখানে যেটা আছে যে ডব্লিউএইচ কোয়েশ্চেন যেটা থাকবে সেটাই বসাবো। তাহলে হোয়াট, হোয়াট, তারপরে যাবে এই যে সাবজেক্ট ইওর ফাদার, ইওর ফাদার। তাহলে ইওর ফাদার, ইওর মানে কি, এটা হলো পজিটিভ ফর্ম আছে, এটা হলো পজিটিভ ফর্ম আছে। তাহলে এটা যে ধরবে কা, মিকে ধরবে। তাহলে মি এর হলো পজিটিভ হলো মাই, তাহলে মাই, হোয়াট মাই, তারপরে ফাদার, ফাদার, তারপরে যে ভার্ব আছে ইজ, সে ভার্বটা শেষ চলে যাবে, ভার্বটা হয়ে যাবে ওয়াজ। এই তো হোয়াট মাই ফাদার ওয়াজ। এই তো গেল ডব্লিউএইচ কোয়েশ্চেনের। এই ডব্লিউএইচ কোয়েশ্চেনের আর একটা এটা আর একটা সেন্টেন্স লিখি, তাহলে যদি হয় এটা যেমন এটা যদি লিখি হাউ আর ইউ, হাউ আর ইউ, তাহলে এখানে হি আস্কড মি হাউ, হাউ বসলো, এটা যা কাক ধরলো এটাকে দিল, এটা কি এখানে সাবজেক্টটা কি ইউ, তাহলে এটা যে এটার মেয়ের সাবজেক্ট কি হয়ে যাবে আই, হাউ আই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে হাউ আই ওয়াজ। তার মানে ডব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই টাক্সারটা হচ্ছে ডব্লিউএইচ কোয়েশ্চেন যুক্ত ন্যারেশনের ইনডাইরেক্ট করার সময় ডব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বটা শেষে যাবে। যেমন এটা যদি আমি লিখি হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট, আপনি কাকে চান, হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে এটা যদি আমি লিখি হি আস্কড মি হুম, তাহলে হুম আসলো, তারপরে কি সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই ডু এর কোনো কাজ নাই, ডু এর কোনো কাজ নাই, তাহলে হুম তারপরে সাবজেক্ট, তারপরে মানে ডব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বটা শেষ যাবে। তাহলে হুম এটা যা কি হলো এটাকে ধরবে, তাহলে এখানে ইউ সাবজেক্ট আছে, এখানে মেয়ের সাবজেক্ট কি আই, হুম আই, হুম আই, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে হুম আই ওয়ান্টেড, হুম আই ওয়ান্টেড। এই তো এটা গেল ডব্লিউএইচ কোশ্চেনের। যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় তাহলে সেক্ষেত্রে ইন্টারগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট পিসকে ইনডাইরেক্ট করার সময় সেখানে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে সেখানে ইফ বা ওয়েদার ইফটা ব্যবহার করব। আর যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন থাকে তাহলে ডব্লিউএইচ কোয়েশ্চেনটা ইনভার্টেড কমা তুলে দিয়ে ডব্লিউএইচ কোয়েশ্চেনটায় বসে আগের মতো করে এইভাবে চেঞ্জ করব। এই গেল ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়ম। এরপরে আমরা যাব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেমনটা আমরা সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে বলি কি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ করা বোঝায় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি আমরা যেটা বেসিক্যালি যেটা আমরা দেখব চিনব সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্স মূল ধার দ্বারা শুরু হয় তাহলে কিন্তু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, অথবা লেট প্লাস পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট যদি থাকে তারপরে ভার্ব থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন
মার্চ অন। এখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা ডু ইট অ্যাট ওয়ান্স, ডু ইট অ্যাট ওয়ান্স, ভার্ব দ্বারা শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স। আবার কি বললাম, লেটের পরে যদি পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট থাকে তাহলে যেমন লেট মি, হিম, তারপর লেট মি, লেট হিম, এগুলো থাকবে। তারপরে যেমন লেট হিম গো দেয়া, তাকে সেখানে যেতে দাও, এরকম যদি থাকে সেটা লেট প্লাস পার্সোনাল প্রোনাউন অবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তবে এখানে আর একটা ব্যাপার আছে, লেটের পরে যদি লেট প্লাস আজ যদি থাকে বা লেটস, এই লেটস মানে কিন্তু লেটাস, লেটস মানে লেট আস, তো এরকমও যদি থাকে তাহলে আমরা সেটাকে প্রস্তাব, এটা দ্বারা যদি প্রস্তাব বোঝায়, এটা দ্বারা কী বোঝায়, প্রস্তাব বোঝায়, তখন সেটার সেন্সটা একটু অন্যরকম হবে। আমরা এখন মূল আলোচনায় যাই। তাহলে যেমন একটা উদাহরণ দিই, দ্য টিচার said the student stand up। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের যদি আদেশ করা বোঝায় তাহলে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, যদি নিষেধ বোঝায় সেক্ষেত্রে ফরবিড, আর যদি কোনোটাই আমরা বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা লিখব টেল বা পাস্ট ফর্ম টোল লিখব। এখন এখানে কিন্তু দি টিচার সেড দ্য স্টুডেন্ট, টিচার ছাত্রদেরকে কী বলছে, আদেশ করবে, আদেশ করছে যে সেড দ্য স্টুডেন্টস, এখানে যদি আমি স্টুডেন্টস ছাত্রদেরকে বললো স্ট্যান্ড আপ, দাঁড়াতে বললো, তাহলে এটা কি হচ্ছে, আদেশ। দ্য টিচার, তাহলে অর্ডার, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্বে লিখব দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যদি ইনডাইরেক্ট পিস করি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা লিখব টু প্লাস মূল ভার্ব, টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি নট থাকে, নট দিয়ে থাকে তাহলে নট প্লাস টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে তাহলে দি টিচার অর্ডার দ্য স্টুডেন্ট, তাহলে এখানে ইনভার্টেড কমা তুলে দেবো আর তার আগে একটা টু বসা দেবো, দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু স্ট্যান্ড আপ, এই তো এ হলো। তারপরে যেমন মাই মাদার, তাহলে মাই মাদার সেড টু মি ডু নট লুক ডাউন আপন দ্য পোর, তার মানে এখানে আমার মা আমাকে বলছে ডু নট লুক ডাউন আপন দ্য পোর, মানে গরিবদেরকে ঘৃণা করো না, তার মানে কি উপদেশ বোঝাচ্ছে, উপদেশ বোঝালে তাহলে কি হবে, মাই মাদার অ্যাডভাইস, তাহলে মাই মাদার অ্যাডভাইসড মি, তাহলে নট তারপরে টু, নট টু লুক ডাউন আপন দ্য পোর। যদি এটাই হয় মাই মাদার সেড টু মি, যেমন ডু নট রান ইন দ্য সান, তাহলে এটা হচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা উপদেশ, এটা ধরে না, আবার এটা নিষেধ হতে, তাহলে নিষেধও
ধরে নিতে পারি, নিষেধ করছে যে রৌদ্রে দৌড়াও না। তা সে যদি আমরা নিষেধের ক্ষেত্রে কী করে লিখতে পারি, ফরবিড। ফরবিড শব্দটা কিন্তু নেগেটিভ অর্থেই ব্যবহৃত এখানে হচ্ছে, নিষেধ করলে, তার মানে মাই মাদার ফরবেড মি, এখানে আর নট লেখার দরকার নাই, কারণ এখানে ফরবিড মানে নিষেধ করলো। তাহলে এখানে টু সহ মূল ভার্ব, ফরবিড মি টু রান ইন দ্য সান। আর যদি এটা আমরা অ্যাডভাইস দেওয়া করি, মাই মাদার অ্যাডভাইসড মি নট টু রান ইন দ্য সান। এই তো দুইভাবে করা যায় ইম্পারেটিভ সেন্টেন্সের। এরপরে আমরা যাব লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায়, যেমন মাই ফ্রেন্ড said to me, let us enjoy cinema. Let us enjoy cinema. তাহলে এখানে কিন্তু প্রস্তাব বোঝাচ্ছে, লেটের পর আজ থেকে যদি প্রস্তাব বোঝায়, তাহলে এটা আমরা কিন্তু দুইভাবে করতে পারি। একটা হলো প্রপোজড বা সাজেস্ট রিপোর্টিং ভার্ব, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস, আমরা এখানে এইভাবে লিখতে পারি, যেমন সাবজেক্ট, তারপরে এটা দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যেটা থাকবে আর কি সেটা। এখন মাই ফ্রেন্ড সেড টু মি, তাহলে মাই ফ্রেন্ড প্রপোজড proposed me, তাহলে দ্যাট, তারপরে কি আছে, proposed me proposed me that, তাহলে লেটার পর কি আছে, আস আছে, তাহলে দ্যাট এখানে ফার্স্ট পারসন আছে, সেহেতু এখানে আমরা মাই ফ্রেন্ড প্রপোজ টু মি দ্যাট উই, তারপরে কি বসবে, শুড বা মাইট, উই শুড এনজয় সিনেমা, বা এখানে আমরা কিন্তু ব্যবহার করতে পারি উই মাইট এনজয় সিনেমা। তাহলে মাই ফ্রেন্ড প্রপোজড মি, বা এটা যদি আমরা কিন্তু এটা এইভাবেও করতে পারি যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়ে আমরা করতে পারি, মাই ফ্রেন্ড প্রপোজড মি এনজয়িং সিনেমা, এনজয়িং সিনেমা, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়া আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। আর যদি প্রস্তাব না বোঝায়, যদি আমাদের লেটাস দিয়ে গেল, এরপরে হচ্ছে যেমন মাই ফ্রেন্ড সেড টু মি লেট him বা let me do it, এখন
এই ক্ষেত্রে আমরা বসাতে পারি মাই ফ্রেন্ড টোল্ড মি, মাই ফ্রেন্ড প্রস্তাব নাই, লেটার পাস আসনা থেকে যদি অন্য পার্সোনাল প্রোনাউন অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড ব্যবহার করব। মাই ফ্রেন্ড টোল্ড মি, তারপরে দ্যাট বসাবো, দ্যাট লেট মি মানে কি কাক যে ধরবে মাই ফ্রেন্ড, তাহলে লেট, তারপর দ্যাট সাবজেক্ট প্লাস মাইট বা মাইট বি অ্যালাউড, মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর প্লাস বাকি অংশ, তাহলে হি মাইট ডু ইট। তাই তো, এই গেল হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে আমরা যাব এক্সক্লেমেটরি সেন্টেন্সে। অপারেটিভ সেন্টেন্স আছে। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে যেটা দ্বারা ইচ্ছা বা প্রার্থনা, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা করা বোঝায় সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সে যদি প্রার্থনা বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব হিসাবে প্রে বসে, আর যদি ইচ্ছা পোষণ করা বোঝায় তাহলে সেক্ষেত্রে উইশ ব্যবহৃত হয়। যেমন মাই মাদার said to me, may Allah help you। এখানে কিন্তু যার মাই মাদার সেড টু মি মে আল্লাহ হেল্প ইউ, মা কিন্তু এখানে কি করছে, সরি মে আল্লাহ হেল্প ইউ, এখন মা প্রার্থনা করা বলছে, তাহলে মাই মাদার এই জিনিসটা আর লেখার দরকার, টু মি আর লেখার দরকার নাই। মাই মাদার প্রেড দ্যাট, মাই মাদার prayed that সাবজেক্ট প্লাস, তাই এখানে সাবজেক্ট কি আল্লাহ, সাবজেক্ট প্লাস আল্লাহ মাইট, তারপরে মাইটের পর তো মডেল ভার্ব, তারপরে এটার হেল্প যেটা আছে প্রেজেন্ট ফর্মে হবে, আল্লাহ মাইট হেল্প ইউ মানে কাকে, এটাকে যে ধরবে, এটা অবজেক্ট আছে, তাহলে মি অবজেক্ট, এই অবজেক্টটা এখানে আল্লাহ মাইট হেল্প মি। এই তো অপারেটিভ সেন্টেন্সের যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রে, আর যদি ইচ্ছা প্রকাশ করা বোঝায় তাহলে উইশ। এরপরে যাব আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে। এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এত কিছু না, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লেমেশন থাকবে, মানে বিশেষসূচক যে চিহ্ন সে চিহ্নটা থাকবে। আর এই সেন্টেন্সে সাধারণত ভার্বটা শেষে থাকে, অর্থাৎ আমরা এক্সক্লেমেশন চিহ্ন দেখে বুঝবো যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন যেমন হি সেড টু মি how beautiful the girl is, এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে যদি আনন্দের ব্যাপার হয় সেটা এক্সক্লেম উইথ জয়, যদি দুঃখ বা কষ্ট এটা বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো। আবার কোনো কিছু দেখে যদি অবাক বিস্ময় বোঝায় সেখানে ওয়ান্ডার আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। তাহলে এটাকে আমরা প্রথমে যখন এটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে নিয়ে যাব, ইনডাইরেক্ট স্পিচ করব, তখন এটাকে আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করলে তাহলে আমাদের করা সুবিধা হবে। যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, তাহলে এখানে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। এখন এখানে কি হলো, যেমন হি এক্সক্লেমড, এখানে কিন্তু
exclaimed with joy অথবা he wondered মানে অবাক হয়ে গেল, wondered that এখানে দ্য গার্ল অ্যাসার্টিভ করে নিলাম, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। দ্য হি ওয়ান্ডার্ড দ্যাট দ্য গার্ল ওয়াজ ভেরি বিউটিফুল। এই তো, তারপরে যেমন he said to me, what a fool you are। তাহলে এটার যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হয়, ইউ আর এ গ্রেটফুল। ইউ অ্যাসার্টিভ করলে এটার হবে ইউ আর এ গ্রেটফুল। তুমি তাহলে এখানে আমরা যে কি লিখব, এটা কি বোঝাচ্ছে, যদি কোনো কিছুই আমরা এটা কি আনন্দ না দুঃখ বেদনা না হতাশা এইসব, তো আমরা এখানে ইউ আর এ গ্রেটফুল, তুমি একটা বোকা। এই যার যদি আমরা সে অবাক হলো, বা হি এক্সক্লেমড ওই ছড়ো লিখতে পারি, বা এক্সক্লেমড শুধু এক্সক্লেম দিতে পারি, এক্সক্লেমড উইথ সরো বা শুধু এক্সক্লেম যদি দিই তাও হবে দ্যাট ইউ আর এ গ্রেটফুল, মানে ইউ যে কাজ ধরবে মিকে ধরবে, তাহলে এখানে সাবজেক্ট আছে, মেয়ের সাবজেক্ট কি আই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়াজ এ গ্রেটফুল। এই তো, এই গেল হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন আমরা যেমন আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের দিকে যাব, যেমন হি সেড টু মি I received your letter yesterday। এখন এখানে হি সেড টু মি আই রিসিভড ইউর লেটার yesterday, তাহলে এটা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট আছে এবারে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর yesterday থাকলে কি হবে, এই যে এগুলো যদি থাকে, yesterday থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে, তারপরে কাম থাকলে গো, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, এই জিনিসগুলো আছে, এইগুলো একটু বইয়ে দেখে নিলে ভালো হয়, যে কোনো গ্রামার বইয়ে আছে, এই জিনিসগুলো একটু দেখে নিলে হয়ে যাবে। এরপরে আমরা তাহলে এটা কি করব, হি সেড টু মি দ্যাট, এটা ধরবে, তাহলে হি হবে হি হ্যাড রিসিভড ইউর লেটার, মানে কাকে ধরবে, এটাকে মিকে, তাহলে মাই লেটার দ্য প্রিভিয়াস ডে। এতে গেল। তারপরে আমরা যাব সাম, মানে প্যাসেজ নারেশন করার জন্য কিছু রুলস দরকার। সাম ইম্পর্টেন্ট চেঞ্জেস,
যেমন যদি থাকে থ্যাংক ইউ যদি থাকে তাহলে এটা কীভাবে করতে হবে, এটা যদি এভাবে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় করা লাগবে কি, এটা সমান সমান আমাদের লেখা লাগবে সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস অবজেক্ট। থ্যাংক ইউ যদি থাকে তাহলে আমাদের এই টাস্কটা করতে হবে সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস অবজেক্ট। একটা রুল গেল। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড নাইট, গুড নাইট, এগুলো যদি থাকে তাহলে আমাদের করা লাগবে কি উইশ থাকবে। এই শব্দ যদি সেন্টেন্সে থাকে তাহলে এটা আমাদের লিখতে হবে উইশ প্লাস গুড মর্নিং, গুড মর্নিং বা গুড নাইট, গুড ইভিনিং, এগুলো যুক্ত করতে হবে। এরপরে আমরা যাব গুড বাই যদি থাকে, গুড বাই, গুড BY ই, গুড বাই যদি থাকে তাহলে আমাদের এটা করা লাগবে কি বেড প্লাস গুড বাই। এই সূত্র অনুযায়ী গুড বাই মানে বিদায় জানানো, সেক্ষেত্রে এখানে বেড প্লাস গুড বাই এই সূত্র দিয়ে করতে হবে, মানে এই নিয়মে করা লাগবে। তারপরে যেমন বাই আল্লাহ, তারপরে বাই গড, বাই আল্লাহ, গড, তারপরে লাইফ, তারপরে হচ্ছে জব, এইসব ক্ষেত্রে আমাদের লেখা লাগবে কি সোয়ারিং বাই আল্লাহ, বা যেটা থাকবে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই লাইফ, সোয়ারিং বাই জব, এইভাবে এটা করতে হবে। তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট, তারপরে বাকি অংশ, এভাবে করতে হবে। past continuous। এখন আমরা যাব প্যাসেজ ন্যারেশনে। প্যাসেজ ন্যারেশন কিন্তু প্যাসেজ ন্যারেশন মূল যে বিষয় সেটা হচ্ছে স্পিকার এবং লিসনার। স্পিকার কি বলছে, কে কথা বলছে আর কে শুনছে, এটা আইডেন্টিফাই করাই হচ্ছে মূল বিষয়। যদি এটা কেউ আইডেন্টিফাই করতে পারে তাহলে সে প্যাসেজ ন্যারেশনটা খুব সহজেই করতে পারবে। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন ইয়েস যদি থাকে তাহলে রিপ্লাইড in the affirmative, no থাকলে replied in the negative, yes। তারপরে যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি অথবা উইথ গ্রেট রেসপেক্ট এগুলো ব্যবহার করতে হবে। এখন আমি একটা প্যাসেজ ছোটো আকারে একটা প্যাসেজ লিখি, তাহলে প্যাসেজে আমাদের
বিষয়টা কিছুটা ক্লিয়ার হবে। আমি একটা ছোট প্যাসেজ লিখছি, যেমন he said to me, I am going to sit for the HSC examination this year. এখানে এটা যদি একটু সেন্স করে দিই, Karim said to me, I am going to sit for the SSC examination this year. How is your preparation for this exam? Well, he replied. এখানে কিন্তু একটা প্যাসেজ দিলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে করিম সেড টু মি, করিম আমাকে বলল, আই এম গোয়িং টু সিট ফর দ্য এইচএসসি এক্সামিনেশন দিস ইয়ার, আমি এই বছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। হাউ ইজ ইউর প্রিপারেশন ফর দিস এক্সাম, এই পরীক্ষার জন্য তোমার প্রিপারেশনটা কেমন সেটা সম্পর্কে জানতে চাইছে। তখন সে বলছে সেটা সম্পর্কে, এটা কার কার মধ্যে কথা হচ্ছে, করিম এবং একটা ব্যক্তি আমার মধ্যে। করিম সেড টু মি মানে কাকে বললো, আমাকে বললো। এই দুই ব্যক্তি করিম এবং একটা ফার্স্ট পার্সনের সাথে করিমের কথা হচ্ছে যে করিম এবার এসএসসি পরীক্ষা দিবে। তখন ফার্স্ট পার্সন মানে আমি আবার জিজ্ঞেস করছি যে তোমার এই পরীক্ষার প্রিপারেশান কেমন, তখন সে আবার উত্তর দিল যে ওয়েল, ভালো, পরীক্ষার প্রিপারেশানটা ভালো। এখন যদি এটাকে আমরা যদি চেঞ্জ করি, তাহলে এটাকে আমরা যদি প্যাসেজ নারেশনে নিয়ে যাই, তাহলে এখানে তো আমাদের প্রথমে কী করতে হবে, ওই আগের মতো প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আগে সেন্টেন্স খেয়াল করতে হবে। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, পরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাও কিন্তু ওয়েল, হি রিপ্লাইড, সে উত্তর দিল, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন করিম সেড টু মি, আই এম গোয়িং টু সিট ফর দ্য এক্সামিনেশন দিস ইয়ার অ্যান্ড হাউ ইজ ইউর প্রিপারেশন ফর দিস এক্সাম, ওয়েল, হি রিপ্লাইড। এটাকে প্যাসিভ করলে আমাদের এটার, যেমন করিম সেড টু মি দ্যাট কি, করিম সেড টু মি দ্যাট, এটাকে করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আই যে কাক ধরবে, হি কে ধরবে, তাহলে হি ওয়াজ গোয়িং টু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি ওয়াজ গোয়িং টু যা আছে সিট ফর দ্য এক্সামিনেশন দিস ইয়ারের জায়গাতে হয়ে যাবে কি দ্যাট ইয়ার, দিস থাকলে দ্যাট ইয়ার। তারপরে হাউ ইজ ইউর প্রিপারেশন ফর দিস এক্সাম, এখন কে জিজ্ঞেস করছে, আমি তাকে জিজ্ঞেস করলাম, তার মানে আই asked him how your, এখানে হাউ ইজ ইউর প্রিপারেশান, এখানে ইউর হবে, তাহলে আই আস্কড হিম হাউ হিজ প্রিপারেশান was, তাহলে হি রিপ্লাইড দ্যাট
হিজ প্রিপারেশান, তাহলে কি এটা লিখবো আমরা, হি রিপ্লাইড দ্যাট, হি মানে কি এখানে করিম, হি রিপ্লাইড দ্যাট হিজ মানে হি রিপ্লাইড দ্যাট হিজ প্রিপারেশান ওয়াজ ওয়েল, প্রিপারেশান ওয়াজ ওয়েল। এই তো আমরা এইভাবে এটা করতে পারবো। এরপরে আমরা প্যাসেজ নারেশন, আরও প্যাসেজ নারেশন নিয়ে আমরা আলোচনা করব প্যাসেজ নিয়ে। আজকের মতো এগুলো এই যে ছোটোখাটো যে মানে খোলা বাক্য যেগুলো ছোট প্যাসেজ না, সিম্পল যেগুলো বাক্যগুলো সেগুলো পরিবর্তন করলাম। এরপরে আমি প্যাসেজ নারেশন নিয়ে প্যাসেজ তুলে সেটা নিয়ে আলোচনা করব। তো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তাহলে এরপরে দ্বিতীয় যে একটা প্যাসেজ তুলছে এখানে, সে প্যাসেজটা হচ্ছে যেমন উইল ইউ কাম টু আওয়ার হাউস টুমরো, উইল ইউ কাম টু আওয়ার হাউস টুমরো, আই আস্ক দ্য বয়, উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশনস দেন, আই সেড আই উইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস, থ্যাংক ইউ সো মাচ, হি রিপ্লাইড। এখানে দুইটা ব্যক্তির মধ্যে কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি এবং সেই একজন বালক। তাহলে প্রথম সেন্টেন্সটা আমাদের আছে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেখানে উইল দ্বারা প্রশ্ন করা আছে। তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল ইউ কাম টু আওয়ার হাউস টুমরো। তাহলে আমরা প্রথমটা দিয়ে শুরু করব, আই আস্কড দ্য বয়, তাহলে প্রশ্ন হচ্ছে আই আস্কড দ্য বয় ইফ, যেহেতু উইল দেবো ইফ, তাহলে ইউ যে কাক ধরবে, অবজেক্ট করে ধরবে, তার মানে বয়, বয়ের অবজেক্ট হলো বা প্রোনাউন হলো হি, তাহলে হি এর হলো, তাহলে সাবজেক্ট হয়ে যাবে হি, তাহলে উইলের পাস্ট ফর্ম হলো উড, হি উড, ইফ হি উড কাম টু আওয়ার হাউস, মানে আওয়ার জায়গাকে ধরবে, বয়কে, I asked the boy, তাহলে আওয়ার হাউস মানে এটাকে ধরলো, আওয়ার হাউস, আইকে ধরবে, তার মানে আওয়ার হাউস, তাহলে মানে মাই হাউস, পজিটিভ ফর্ম, আয়ের পজিটিভ ফর্ম হলো মাই। তাহলে ইফ হি উড কাম টু মাই হাউস টুমরো, মানে দ্য ফলোয়িং ডে বা দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে গেল। এরপরে উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, আই সেড আই উইল বি হ্যাপি। তারপরে আবার এই বলছে, মানে আমি বলছি, কি বলছি, যে উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, তার মানে হি also said that we can মানে কি একজন না তো দুইজন মিলে, তার মানে আই এবং হি দুজন মিলে, তাহলে দে কুড ক্যান পাস্ট ফর্ম কুড, দে কুড ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন, এই পর্যন্ত এটা থেকে গেল। আই সেড, আমি বললাম, হ্যাঁ, তারপরে আই উইল বি ভেরি হ্যাপি, আই সেড মানে আমি বললাম, তার মানে I also said that I asked the boy, we can discuss the terms and conditions, then I said, sorry ওটা তো we also, তাহলে I also said that এখানে তাহলে দুইজনে, তাহলে উই
could discuss terms and conditions, then I said I will be very happy to meet you at your house. তাহলে বলছে কি I will be very happy to meet you at your house. এখন সে বলছে আই উইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস। কে বললো ওটা? আই বলছে উইল ইউ কাম টু আওয়ার হাউস টুমরো? আই আস্ক দ্য বয় উই ক্যান ডিসকাস টার্মস অ্যান্ড কন্ডিশন দেন। তার বলছে যে হ্যাঁ, আই সেড, আমি বললাম আই উইল বি ভেরি হ্যাপি টু মিট ইউ অ্যাট ইউর হাউস। তাহলে সে বলছে কি, তার মানে সেই সেড দ্যাট আই উইল বি, তার মানে কি হি উড বি ভেরি হ্যাপি টু মিট ইউ, তার মানে কি টু মিট হিম অ্যাট ইউর হাউস, মানে অ্যাট হিজ হাউস। থ্যাংক ইউ সো মাচ হি রিপ্লাইড, মানে তাহলে এখানে কি হলো? হি থ্যাঙ্কড হিম ভেরি মাচ, এই তো এভাবে লিখলে হয়ে যাবে। তো ঠিক আছে, এটা নিয়ে আমি আবার পরের ক্লাসে আমি এটা নিয়ে প্রেজেন্টেশন নিয়ে আরও আলোচনা করব। থ্যাংকস all the learners। আজকে মতো এখানে শেষ করছি।